আসসালামু আলাইকুম। জুনিয়র ভিত্তি পরীক্ষার্থী ২০২৫ হাজির হয়েছে তোমাদের ভিত্তি পরীক্ষার সাবজেক্ট বাংলা এর নম্র প্রশ্ন ও মডেল টেস্ট নিয়ে, এবং যেটা উত্তর সহ আমি দিয়েছি। তোমরা আমাকে বিভিন্ন সময় মেসেজ করছো এবং কমেন্ট করছো, এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো আসলে তোমাদের বাংলা, এই বাংলার ভিতরে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই কোশ্চেনটা আসলে কীরকম হবে, একত্র হবে কিনা, বা একত্রে হলেও নাম্বার একত্রে হলেও এদের কোশ্চেন আলাদা হবে কিনা, বা এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা করে থাকো। সকল প্রশ্ন আসলে এক ভিডিওতে তোমরা পেয়ে যাবে উত্তর। সেটা হচ্ছে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান তোমাদের এই দুই সাবজেক্ট মিলে 100, এবং এখানে তোমাদের একটি কোশ্চেনই পরীক্ষা হবে, অর্থাৎ এক কোশ্চেনই তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলানো থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরও একটা বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে একটা বিষয় তোমরা লেখা দেখতে পাচ্ছ। যেহেতু তোমরা এখন পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষা বা এরকম বড় ধরনের কোনো পরীক্ষা অংশগ্রহণ করোনি, তোমাদের অনেকেরই হয়তো বিষয়টা জানা না থাকতে পারে। আমি আগে থেকে তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না। তোমরা বিভিন্ন সময় স্কুলে পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় তোমরা এমসিকিউ দাগিয়ে রাখো, এরকম মনে করো 1 নম্বরের সঠিক উত্তর হবে ক, তোমরা আগে দাগাও, এভাবে দাগাও, বা বিভিন্ন সময় তোমরা কোশ্চেন এভাবে কাটাকাটি বা লেখালেখি করো। আসলে এরকম কোনো কিছু কিন্তু করা যাবে না। তোমার কোশ্চেনটা একেবারে ফ্রেশ রাখতে হবে। তুমি যদি দাগাও এবং সেটা যদি তোমার কেন্দ্রে দায়িত্বরত যে কর্মকর্তা থাকবেন তার চোখে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এক্সেপ্ট করতে পারে। তোমরা এখান থেকেই তোমরা আসলে এই যে বৃত্তি পরীক্ষা থেকে কিন্তু তোমরা বড় ধরনের কিন্তু একটা শিক্ষা অর্জন করতে পারো এবং একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারো, যেটা তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় আসলে খুবই কাজে দিবে। তোমরা অনেকেই আছো যে আসলে অনেকেই রয়েছো যারা আসলে মানে বৃত্তি পরীক্ষাটা ওই রকম গুরুত্ব দিচ্ছ না, বা অনেকে মনে করে বৃত্তি আমি পাবো না, বা বৃত্তি আমার দ্বারা হবে না, আমি কেন বৃত্তি পরীক্ষা দেব। আসলে বৃত্তি পরীক্ষা পাওয়া আর বৃত্তি পরীক্ষা দেওয়া আসলে এটা ভিন্ন জিনিস। বৃত্তি পরীক্ষা দিলে তোমার যে এক্সপিরিয়েন্স হবে সেটা আসলে তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ক অংশে বা প্রথমে থাকবে তোমাদের এমসিকিউ, 20টা এমসিকিউ থাকবে, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমার 20টা এমসিকিউ দেওয়া হবে। আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিয়েছি এবং যেগুলো উত্তর সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ। নাম্বার 1-এ তোমার যে এমসিকিউটা রয়েছে সেটার উত্তর হবে ক, অর্থাৎ ব্যক্তিগত লাইব্রেরি কার খেয়াল মতো গড়ে ওঠে, ক ব্যক্তি মনের। নাম্বার 2, বাংলাদেশে বর্তমানে চিত্রকলার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম কোনটি, সঠিক উত্তর হবে খ জল রং। নাম্বার 3, কোথাকার নবাবরা পুণ্যাহ পালন করেন বা করতেন, সঠিক উত্তর হবে গ মুর্শিদাবাদের। নাম্বার 4, কোনো দেশের সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো, কোনো দেশের সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো, সঠিক উত্তর হবে গ অপশন 2 এবং 3। নাম্বার 5, কোন চরণের বা কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল, সঠিক উত্তর হবে খ অম্বরপুর। নাম্বার 6, লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কি, গ আত্মাধিকতা। নাম্বার 7, 2 বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, ঘ কথা ও কাহিনী থেকে। নাম্বার 8, রণবীর চৌহান সম্রাট বাবুরকে হত্যা করতে চেয়েছিল, সঠিক উত্তর হবে ক প্রতিশোধ নিতে। নাম্বার 9, ছেলে নাও পাগলা লোহা যেন, কারা এই মন্তব্য করেছেন, ঘ বুড়োরা। নাম্বার 10, 71 ডায়েরি গ্রন্থটি কার লেখা, সঠিক উত্তর হবে ক কবি সুফিয়া কামাল। 11, ভাষার প্রাণ কোনটি, সঠিক উত্তর হবে গ অর্থপূর্ণ ধ্বনি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বরে এই ধ্বনির সঠিক উচ্চারণ স্থান কোনটি, সঠিক উত্তর হবে গ কণ্ঠ ও তালু। 13 নম্বরে অধ্বনির সঙ্গে বিসর্গ ও পরে অধ্বনি থাকলে সন্ধিতে বিসর্গ ও অধ্বনি স্থলে কি হয়, ক ওকার হয়। 14 নম্বরে আনি আনি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি, ঘ চাকরানি। 15 নম্বরে অনুকারবাচক শব্দ কোনটি, খ জলস্বর। 16 নম্বরে ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটি কোন বাক্যের উদাহরণ, ক যৌগিক বাক্যের উদাহরণ। 17 নম্বরে উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়, খ কোলন। 18তে কোনটি তৎসম শব্দ, ঘ কুটির। 19 নম্বরে অভিধানের অপর নাম হলো শব্দকোষ। 20 নম্বরে তোমাকে আমি কথা দিলাম, কথা কি অর্থে ব্যবহৃত হয়েছে, ক প্রতিশ্রুতি অর্থে। তোমাদের মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমাদের 4টি সৃজনশীল প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে, কোনো এক্সট্রা বা বাড়তি কোনো প্রশ্ন দেওয়া হবে না। তো অর্থাৎ বৃত্তি পরীক্ষা কিন্তু তোমাকে কোনো বাড়তি প্রশ্ন দেওয়া হবে না, শুধু একটা ক্ষেত্রে দেওয়া হবে, সেটা হলে তোমার রচনা কিন্তু 2টি দেওয়া হবে।
তোমাকে একটি লিখতে হবে। এই একটি ক্ষেত্রে শুধু একটা অপশন রয়েছে, আর বাকিগুলোতে কিন্তু কোনো অপশন থাকবে না। তোমার এখানে একটি সৃজনশীল রয়েছে, সেটা হচ্ছে নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও। দীর্ঘদিন যাবৎ মিতুলদের বাড়ির পাশে এক ঘর হিন্দু পরিবারের বসতি ছিল। গত চৈত্র মাসে কলেরায় আক্রান্ত হয়ে সবাই পরপারে চলে গেলে বাড়িটিতে ভূতের পরিবেশ তৈরি হয়। এলাকার যে কেউ রাতের বেলা এই বাড়িটির পাশ দিয়ে গেলে কান্নার শব্দ শুনতে পায়। সবার ধারণা মৃতদের আত্মা ভূত হয়ে কাঁদে। এ বিষয়ে এলাকার সবার মধ্যে একটি অস্বস্তির ও অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়। ক নম্বরে, নগেনের মামা কত বছর লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করেনি। ক্ষতে রয়েছে সমস্ত সকালটা নগেন মরার মতো পড়ে রইল কেন। গ নাম্বারে, উদ্দীপকের সাথে তলচিত্রের ভূত গল্পের বৈসাদৃশ্যগত দিকটি চিহ্নিত করো। বৈসাদৃশ্য আর সাদৃশ্য, বৈসাদৃশ্য বলতে অমিল আর সাদৃশ্য বলতে মিল। তোমরা বুঝে শুনে প্রশ্নগুলো অ্যান্সার করবে। আমার এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা এটা পিডিএফ ফাইল ডেসক্রিপশন বক্সে বা পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। আশা করি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং যেটা তোমার পরীক্ষায় খুবই কাজে দেবে। ঘ নম্বরে, উদ্দীপকে তলচিত্রের ভূত গল্পের সমগ্র বিষয়ের প্রতিফলনই ঘটেছে কি মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো। এখানে উত্তরগুলো রয়েছে, আমি যদি উত্তরগুলো পড়তে যাই আসলে অনেক সময়ের ব্যাপার। তোমরা উত্তরগুলো পিডিএফ ফাইল ডাউনলোড করে আসলে দেখে নিবে। এছাড়া তোমরা এই প্রশ্নগুলো তোমার যদি বইতে থাকে বা তুমি যদি পড়ে থাকো অলরেডি, বা তোমার মতে এর অ্যান্সারগুলো তোমরা আসলে নিজেদের মতো করবে। আমি শুধু প্রশ্নগুলো পড়ে দেখাচ্ছি, কারণ এখানে অ্যান্সারগুলো আসলে বড় ছোটো হতে পারে বা অন্যরকম হতে পারে। আর তোমরা বাসায় বা তোমার বইয়ে হয়তো এগুলো পড়ে ফেলাস অলরেডি, সেটাই পড়বে। শুধু এখানে প্রশ্নগুলো তোমরা আসলে ফলো করতে পারো। উত্তরগুলো তোমরা নিজেদের দায়িত্বে নিজেদের মতো পড়ে নেবে, যেখানে সহজ মনে হয় বা যেভাবে সহজ মনে হয়। এরপরে 2 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ সৃজনশীল 2, দৃশ্যকল্প 1। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে সাঁওতালদের বসবাস। সাঁওতাল নারীরা অত্যন্ত পরিশ্রমী, কৃষিকাজ থেকে শুরু করে গৃহস্থালির সকল কাজে তারা পারদর্শী। এরপরে দৃশ্যকল্প 2 বা উদ্দীপক 2, পালামৌ এর কোল যুবতীদের গায়ের রং আবলুসের মতো কালো, সকলের কোটিদেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল, মাথায় বড় বড় বনফুল, যুবতীরা পরস্পর ধরাধরি করিয়া দাঁড়াইয়া আছে। ক নম্বরে রয়েছে, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কি। খ নম্বরে রয়েছে, পথে পথে মিয়ানমারের যুবতী তরুণীরা, ব্যাখ্যা করো। গ নম্বরে রয়েছে, দৃশ্যকল্প 2 এর সাথে মংডুর পথে ভ্রমণ কাহিনীর সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। সাদৃশ্য বলতে মিল। ঘ নম্বরে, দৃশ্যকল্প 1 যেন মংডুর স্বাধীন নারীদেরই প্রতিরূপ, যুক্তিসহ প্রমাণ করো। এটার উত্তর এখানে দেওয়া রয়েছে, বা তোমরা যদি অলরেডি পড়ে ফেলো বা তোমরা যেখান থেকে পড়েছো বা তোমাদের বইয়ে সহজ মনে হলে সেখান থেকে পড়বে। এরপরে 3 নম্বর যে সৃজনশীল, সেটা হলো, গরিব চাষি আফজালের সামান্য জমি জমা আছে, এতেই তার সংসার ভালো মতো চলে। একমাত্র ছেলে করিমকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়, কিন্তু বিত্তবান হাতেমালি বিষয়টা ভালোভাবে নেয় না, ষড়যন্ত্র করে আফজালকে ভিটেমাটি ছাড়া করে। অসহায় আফজাল নিরুপায় হয়ে দূর গ্রামে চলে যায়, কিন্তু ভুলতে পারে না গ্রামকে, তাই আবার ফিরে আসে। প্রভাবশালী হাতেমালি আবারও লোকজন দিয়ে তাকে গ্রাম ছাড়া করে। ক নম্বরে রয়েছে, দরিদ্র মাতা আঁচল ভরে কি ধরে রাখত। খ নম্বরে রয়েছে, উপেন কেন তার জমি বিক্রি করতে চাননি বা চায়নি। ঘ নম্বরে রয়েছে, উদ্দীপকের আফজালের সাথে 2 বিঘা জমি উপেনের কোনো সাদৃশ্য আছে কি, অর্থাৎ কোনো মিল আছে কি। অর্থাৎ এই যে ঘটনা, এই যে উদ্দীপকের যে ঘটনা আফজালের, এর সাথে 2 বিঘা জমির যে উপেন, এই ঘটনার কোনো মিল আছে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বরে রয়েছে, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই কূটকৌশলী হয়। উদ্দীপক ও 2 বিঘা জমি কবিতার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়শই কূটকৌশলী হয়। কূটকৌশলী অর্থাৎ কুটিবুদ্ধি সম্পন্ন, যারা আসলে বিভিন্নভাবে মানুষকে বা অর্থাৎ গরিব যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে কলে কৌশলে ফেলে অত্যাচার করে বা নির্যাতন করে, শোষণ করে, এমনটাই বোঝানো হয়। উদ্দীপক ও 2 বিঘা জমি কবিতার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে উদ্দীপকটা রয়েছে আর 2 বিঘা জমি যে রয়েছে তোমার
কবিতা, সেই কবিতার আলোকে এখানে এটা বিশ্লেষণ করতে হবে। এরপর 4 নম্বরে যে সৃজনশীল সেটা হলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথা না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, বিপদ আসিলে কারো কাছে হও আগুয়ান, না কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। ক নম্বর রয়েছে কাঁচা ধানের পাতার মতো কিসের মায়া, খতে রয়েছে এককালেতে ওরই নামে সব গা হবে নাকি। খ নম্বরে এককালেতে ওরই নামে সবগা হবে নামি বলতে কি বোঝানো হয়েছে। ঘতে রয়েছে উদ্দীপকটি রূপাই কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ উদ্দীপকের যে গল্পটা বা কবিতাটা সেটা রূপাই কবিতার সাথে কি মিল রয়েছে। গ নম্বরে সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও কবিতার মূল ভাব এক নয়, অর্থাৎ মিল থাকলেও দুইটি কবিতার সাথে বা দুইটি কবিতার পঙ্ক্তির সাথে মিল থাকলেও এদের মূল ভাব বা মূল বিষয়বস্তু এক নয়। এই হলো 4টি সৃজনশীল। এরকম তোমাদের 4টি সৃজনশীল থাকবে, 4টি সৃজনশীলের অ্যান্সার করতে হবে, 4টি সৃজনশীলে 40। এরপর তোমাদের একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেটা থাকবে তোমাদের আনন্দ পাঠ থেকে বা তোমাদের আরেকটি যে বই রয়েছে গল্পের বই বলা তোমরা, সেই বইটা থেকে। এবং এখান থেকে তোমাকে একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন কিন্তু 2টি অংশ থাকবে, একটি অংশে 7 আর একটি অংশে 3, এই 10 নম্বর। এখানে রয়েছে দেখো কাকতাড়ুয়া গল্পের শিক্ষণীয় দিকটি ব্যাখ্যা করো। কাকতাড়ুয়া গল্প থেকে কি শেখা যায় সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, তোমরা তোমাদের মতো ব্যাখ্যা করবে। আসলে কাকতাড়ুয়া গল্প থেকে আসলে কি শেখাচ্ছে, তোমাদের কি শেখার বিষয় রয়েছে সেটা সম্বন্ধে তোমরা লিখবে। গল্পে উল্লেখিত পরিবেশ সময় ও আবহাওয়া বর্ণনা দাও। এইটা কিন্তু 7 নম্বর, অর্থাৎ এটা কিন্তু উত্তর বড় হবে আর এটা কিন্তু উত্তর ছোট হবে। তোমরা বিষয়গুলো বুঝে শুনে এরপরে পড়াশোনা করবে। এরপরে আমরা চলে যাচ্ছি নির্মিত অংশে। নির্মিত অংশে তোমাদের মোট 30 নম্বর, যেখানে পত্র রচনায় তোমাদের 5 নম্বর। এখানে একটি রচনা রয়েছে, পরীক্ষায় অসুদোপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো। অর্থাৎ পরীক্ষায় যারা নকল যারা করে তারা জাতির জন্য হুমকি স্বরূপ, এই মর্মে বা এই বিষয়ের উপর ছোট ভাইয়ের কাছে একটি চিঠি লিখতে বলা হয়েছে। আশা করি তোমরা এটা অলরেডি পড়ে ফেলেছো। আমার সাজেশনে এরকম একটি বা আমার বাংলাদেশ সাজেশন দিয়েছি তোমাদের, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যে সাজেশন, সেই সাজেশনে কিন্তু এই চিঠিটা রয়েছে, তোমরা অলরেডি হয়তো পড়ে ফেলেছো। না পড়ে থাকলে তোমরা খুব ইমিডিয়েটলি পড়ে ফেলবে, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাটা বাংলা রয়েছে। এবং তোমরা তোমাদের মতো যেভাবে পড়েছো সেটাই পড়বে। এরপরে 2 নম্বরে থাকবে তোমাদের সারাংশ লেখো। কোনো অপশন কিন্তু তোমাদের থাকবে না। আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতার এই প্রকাশ, এই মর্মে, অর্থাৎ এই পুরোটা পড়ার প্রয়োজন নেই, তোমরা একটু পড়লেই বুঝবে আসলে কোন ধরনের বা কোন সারাংশটা এসেছে। এর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিবে। এরপর 3 নম্বরে থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ। এখানে রয়েছে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালে ধন চুরি। অর্থাৎ এই বিষয়বস্তুর উপর তোমার ভাব সম্প্রসারণ লিখতে হবে। তোমরা অলরেডি হয়তো এটা পড়ে ফেলেছো, আমি সাজেশনে কিন্তু এটা দিয়েছিলাম, তোমরা হয়তো সেটা দেখে পড়ে ফেলেছো। এরপরে 4 নঙে থাকবে তোমাদের নিচের বিষয়ে প্রবন্ধ রচনা লেখো। এই প্রবন্ধ রচনা কিন্তু 2টা থাকবে তোমাদের, ক একটি এবং এখানে দেখতে পাচ্ছ খ আরও একটি রয়েছে। 2টি থেকে তোমাকে যে কোনো একটি লিখতে হবে। এখানে আমি শ্রমের মর্যাদা এবং এখানে দিয়েছি অধ্যাবসায়, খুবই ইম্পর্টেন্ট। আমি অলরেডি এগুলো সাজেশনে দিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো সেটা দেখেছো। আশা করি তোমরা না দেখলে সেই সাজেশনটা দেখে আসবে, আশা করি তোমরা উপকৃত হবে। এই ছিল আসলে আমাদের বা তোমাদের জন্য যে নমুনা প্রশ্নটি বাংলা বিষয় এবং মডেল টেস্ট বলতে পারো। আমি আরও 2 থেকে 3টা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এগুলো দেখবে এবং এই অনুসারে পড়াশোনা করবে। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হুবহু এরকম হবে। আশা করি তোমরা এখন থেকে প্রিপারেশন নেবে, যেহেতু তোমার হাতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি তোমরা সে থেকে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।